ইরানের মাটিতে মার্কিন সেনারা গেলে কঠোর পরিণতির হুমকি তেহরানের। জীবিত ফিরতে পারবে কি তারা? তছনছ কেন বাহরাইন, কুয়েত, জর্ডান? ব্রিটেনের ক্ষমতায় ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম। ইসরায়েল বিরোধী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি পারবেন ইরান ও গাজা যুদ্ধ থামাতে? 50 বছরের পুরনো পাইপলাইন চালু করে হরমুজ বাদ দিয়ে নয়া রুট খোলার ষড়যন্ত্র আমেরিকা, ইরাক ও সিরিয়ার। পারবে কি ইরানকে দমাতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার ইরানের ভেতরে আমেরিকা সেনারা ঢোকার দুঃসাহস দেখালে কঠিন জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের স্বরাষ্ট্র বাহিনী। সেই সাথে মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডান আর ইরাকে মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে মিসাইল আর ড্রোন হামলার তাণ্ডব চালিয়েছে ইরান। ইরানের হামলায় রীতিমতো তছনছ হয়ে গেছে এসব দেশ। আর 3 মার্কিন সেনার হত্যার জেরে ইরানের সামরিক বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা আর বিস্তৃতি বাড়িয়েছে ট্রাম্প বাহিনী। এমন অবস্থায় আমেরিকার সাথে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্ট। টানা নবম রাতের মতো ইরানের আজারবাইজান, বুশের সিস্তান বেলুচিস্তান প্রদেশ সহ উত্তর আর দক্ষিণাঞ্চলের আরও ভেতরের দিকে দফায় দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাতের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহার শহর। সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা হলেও ব্যাপক তাণ্ডবের লক্ষ্য ছিল মূলত ইরানের তেলের মজুত আর স্থাপনা। হামলার প্রমাণ হিসেবে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো শান্তিপূর্ণ প্রকল্পে হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। এর তদন্ত করছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন। এমন অবস্থায় মার্কিন স্থলবাহিনীকে হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আর বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাহলে কি ইরানে স্থলাভিযানে নামতে যাচ্ছে মার্কিন বাহিনী? ইরান খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক দিক থেকে তাদের প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র আর কিছু ড্রোন অবশিষ্ট আছে। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে, কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভবত 3 জন মহান দেশপ্রেমিকের সম্মানে আমরা আবার খুব কঠোর হামলা চালিয়েছি। ইরানে ব্যাপক হামলার পেছনে এবার মার্কিন সেনা সদস্য নিহতের নয়া অজুহাত দাঁড় করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিহত সেনার সংখ্যা 3 জন বললেও এটি বাড়তির পথ ধরেছে। উত্তর ইরাকে ভূপাতিত ইরানের ড্রোন নিষ্ক্রিয় করার সময় গত 18 জুলাই এক মার্কিন সেনা নিহতের তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে সেন্টকম। বলা হয়েছে, জর্ডানেও ইরানের হামলার স্থানে মানবদেহের কিছু অজ্ঞাত অবশিষ্টাংশ পাওয়া গেছে। ওই হামলায় অন্তত 2 সেনা সদস্য নিখোঁজ ছিল। এছাড়া হরমুজের নিয়ন্ত্রণ নিয়েও একতরফা দাবি করেছেন ট্রাম্প। তার দমভক্তির রেশ থাকতেই হরমুজে একাধিক ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জবরদস্তিতে ট্যাঙ্কার দুটি IRGCর নির্ধারিত পথ এড়িয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল। এদিকে মার্কিন বাহিনী উত্তেজনার বশে খার্ক দ্বীপসহ দক্ষিণ ইরানে অভিযান চালানোর অপচেষ্টা করলে হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। মার্কিন বাহিনী স্থল অভিযানের দুঃসাহস দেখালে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করে বিবৃতি দিয়েছে IRGC। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। এই ধরনের প্রতিক্রিয়া মার্কিন বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের আগাম ইঙ্গিত বলে মনে করছেন সমর বিশারদরা। একই প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন সেনাদের স্বাগত জানাতে প্রতিটি মিনিট গুনে অপেক্ষায় আছে ইরানের সেনারা। যুদ্ধের যে কোনো ধরনের সম্প্রসারণের একমাত্র দায় শুধুই আমেরিকার। আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন আর তাতে হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। আমরা বারবার জোর দিয়েছি, আবারও জোর দিয়ে বলছি যে এই অঞ্চলের কোনো দেশের প্রতি আমাদের কোনো বৈরিতা বা শত্রুতা নেই। আমেরিকার হামলার কঠিন জবাব দিতে বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জর্ডানের আকাবা বিমানবন্দরে, কুয়েতের আল আদিরি ক্যাম্প আর সিরিয়ার আলী আল সালেম বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে IRGC। বলা হয়েছে, এতে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর পরিবহন বিমান C-17 এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের কাজে ব্যবহার করা P-8 বিমান আর কুয়েতে মার্কিন বাহিনীর MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ইরানের আকাশে শত্রু
শত্রুপক্ষের একটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবিও করেছে IRGC। ইরানের হামলায় আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করেছে বাহরাইন। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আগামী 5 বছরের জন্য ব্রিটেনের ক্ষমতা নিলেন ফিলিস্তিনপন্থী নেতা ও ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। সোমবার বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে দেশের অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমন এক সময় বার্নহাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন বিশ্বে চলছে দুটি যুদ্ধ, ইরান ও আমেরিকা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তাই গোটা বিশ্বের নজর বার্নহামের পররাষ্ট্র নীতির দিকে। ইসরায়েলের প্রতি কঠোর মনোভাব পোষণ করা বার্নহাম কি ইরানের পক্ষে অবস্থান নেবেন? পারবেন কি আমেরিকার আগ্রাসী আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম। আন্তর্জাতিক অঙ্গনে খুব পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে থেকে সোচ্চার থেকেছেন তিনি। এমনকি তার দল লেবার পার্টি ও বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার সময় নিশ্চুপ ছিল, তখন তিনি ছিলেন সরব। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব আর হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হবেন, নেবেন ব্যবস্থা, দেয়া হবে নিষেধাজ্ঞাও। এমনকি ইসরায়েল সরকারকে দেয়া সামরিক সহায়তা থেকেও সরে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইরানে মার্কিন হামলার শুরু থেকেই সাফ জানিয়েছেন এই যুদ্ধে জড়াবে না তার দেশ। বলেছিলেন এই যুদ্ধ যুক্তরাজ্যের নয় এবং তাদের কোনো ঘাঁটি ব্যবহার করতে পারবে না আমেরিকা। এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোশানলে পড়েন স্টারমার, তবুও সরে যাননি নিজ অবস্থান থেকে। এখন প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনপন্থী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও পূর্বসূরির পথে হাঁটবেন নাকি হাত মেলাবেন আমেরিকানদের সাথে? বিশ্লেষকরা বলছেন, নয়া প্রধানমন্ত্রী বার্নহাম শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের কট্টর সমালোচক। ম্যানচেস্টারের মেয়র থাকার সময়ে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের ব্যাপক সমালোচকও ছিলেন তিনি। তবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে মিত্রদের সাথে স্বার্থ রক্ষা করে সুসম্পর্ক গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই 10 ডাউনিং স্ট্রিটে দেয়া প্রথম বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নতি, অভিবাসন ব্যবস্থা ও রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে তোলার আশ্বাস দেন। এছাড়া আঞ্চলিক ও বিশ্ব মিত্রদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সহ মিত্র ইউক্রেনকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। তবে বক্তব্যে সরাসরি ইসরায়েল বা ইরান যুদ্ধ নিয়ে কোনো কথা বলেননি তিনি। তাই ইরান যুদ্ধে বার্নহামের অবস্থান কি হবে তা নিয়ে এখন চলছে নানা জল্পনা। আমি ব্রিটেনের উন্নয়নে একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করব, সাথে আন্তর্জাতিক অংশীদারদের কাছে প্রতিরক্ষা বিষয়ক প্রতিশ্রুতি রক্ষায় ন্যায্য ও টেকসই উপায় বের করব। আমরা আবারও একটি প্রতিরোধমূলক শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করব। অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের 7ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য ও জার্মানির সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাটস। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে শায়েস্তা করতে এবার নয়া এক ষড়যন্ত্র করেছে আমেরিকা। ইরানকে পাশ কাটিয়ে বিশ্ববাজারে ইরাকি তেল নিতে প্রায় 50 বছর ধরে অকেজো থাকা 800 কিলোমিটার দীর্ঘ ভূমধ্যসাগরীয় পাইপলাইন পুনর্নির্মাণ করতে যাচ্ছে বাগদাদ। আর তা সফল করতে আমেরিকার মধ্যস্থতায় সিরিয়ার সাথে ঐতিহাসিক চুক্তি সই করেছে ইরাক। দৈনিক 20 লাখ ব্যারেল তেল পরিবহনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া মেগা প্রজেক্ট মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
হরমুজ প্রণালীকে বাদ দিয়ে বিকল্প পথে যাবে ইরাকের তেল। দীর্ঘদিন বন্ধ থাকা ভূমধ্যসাগরীয় তেল পাইপলাইন নতুন করে চালুর ঐতিহাসিক চুক্তি সই করেছে ইরাক ও সিরিয়া। জ্বালানি সরবরাহের নৌপথ হরমুজ প্রণালীকে গুরুত্বহীন করে তোলা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব দুর্বল করতে হাতে নেয়া এই প্রকল্পের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে আমেরিকা। ১৯৫২ সালে তৈরি হওয়া পাইপলাইনটি দৈনিক ৩ লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারত। পুনর্নির্মাণের কাজ শেষ হলে প্রতিদিন এটি পরিবহন করতে পারবে ২০ লাখ ব্যারেল তেল। ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া যখন ইরানের পক্ষ নেয় তখন এটিকে বন্ধ করে দিয়েছিল বাগদাদ। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় পাইপলাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি অকেজো হয়ে পড়ে। উত্তর ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত প্রায় ৮০০ কিলোমিটার বিস্তৃত এই পুরনো পাইপলাইন নতুন করে চালুর প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি শেভরন, সুইজারল্যান্ড ভিত্তিক ড্রিলার ট্রান্স ওশান এবং কাতার ভিত্তিক একটি নির্মাণ সংস্থা। ইরাক ও সিরিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরাকের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই প্রকল্প দেশ দুটোর জ্বালানি অবকাঠামোকে আরও শক্তিশালী করবে, একই সাথে বৃদ্ধি করবে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা। বিশ্লেষকেরা বলছেন এই প্রকল্প মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বৃদ্ধির চলমান কৌশলের একটি অংশ হিসেবেই কাজ করবে। ভূমধ্যসাগরীয় পাইপলাইন চালুর মেগা প্রজেক্টের ঘোষণা প্রথম আসে ইরাকের নতুন প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়। মার্কিন শীর্ষ কূটনীতিকরা মনে করছেন এই পাইপলাইন কেবল জ্বালানি রুট নয়, বরং পুরো লেভান্ট বা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠার একটি বড় সুযোগ হিসেবে কাজ করবে। হরমুজ প্রণালীকে গুরুত্বহীন করে তোলার প্রক্রিয়া হিসেবে সম্প্রতি ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্র মোট ৪৮টি চুক্তি, সমঝোতা স্মারক, সহযোগিতা চুক্তি এবং অংশীদারিত্বের ঘোষণাপত্রে সই করেছে। এসব চুক্তির মধ্যে রয়েছে জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং পাইপলাইন পুনর্নির্মাণের মতো বড় বড় সব প্রকল্প। ইরাকের অর্থনীতি মূলত অপরিশোধিত তেল রপ্তানির উপর গভীরভাবে নির্ভরশীল। দেশটির জাতীয় রাজস্ব আয়ের প্রায় ৯০% যোগান আসে তেল বাণিজ্য থেকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে হরমুজ প্রণালীর সংকট ইরাকের জ্বালানি তেল নির্ভর রাজস্বের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে সিরিয়ার সঙ্গে পাইপলাইন পুনর্নির্মাণের এই চুক্তি তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালো। তবে ধারণা করা হচ্ছে প্রায় ৫ দশকের পুরনো পাইপলাইন নতুন করে চালু হতে আনুমানিক ২ থেকে ৩ বছরের বেশি সময় লাগতে পারে। ইরাক ও সিরিয়ার পাইপলাইন চালুর ব্যাপারে ইরানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে সংগঠনটির শীর্ষ নেতা খলিল আল হায়াকে। ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় দলটির সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল। এর আগে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ গাদ্দাফি ও ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। নয়া হামাস নেতা আল হায়া হামাসের নেতৃত্ব পরিষদের শীর্ষ নেতা হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬০ সালে জন্ম নেয়া আল হায়া ১৯৮৭ সাল থেকে হামাসের সাথে যুক্ত আছেন। কূটনৈতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাসনে থাকা এই শীর্ষ নেতা গত বছর কাতারের দোহায় ইসরায়েলি হামলার শিকার হলেও বেঁচে যান। ২০১৪ সালে তাঁর বড় ছেলেকে সপরিবারে হত্যা করে ইসরায়েলি বাহিনী। বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের কাছে হারার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে সমর্থকরা। সংঘর্ষে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে ক্ষুব্ধ আর্জেন্টিনার সমর্থকরা দেশটির রাজধানী বুয়েনোস আয়ার্সের ঐতিহাসিক অবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশেপাশে খেলা শেষে জড়ো হন। বিপুল সংখ্যক সমর্থকরা প্রথমে স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরে উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে সেখানে মোতায়েন করা হয় শতাধিক পুলিশ। এই সময় পুলিশ ঘটনাস্থলে আসলে বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। এই সময় বিভিন্ন স্থাপনায় ভাঙচুরও চালায় বিক্ষুব্ধরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে সংঘর্ষের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির দৃশ্যও দেখা গেছে। এ ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হয়েছেন বেশ কয়েকজন।
এদিকে এবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল আলোচনা সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ জয়ী দল স্পেনের হাতে ট্রফি তুলে দেওয়ার পরও পুরস্কার বিতরণী মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন তিনি। স্পেনের উদযাপনের মুহূর্তে তার দীর্ঘ সময় অবস্থানের এক পর্যায়ে তাকে রীতিমতো জোর করে সেখান থেকে সরিয়ে নেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভাইরাল হওয়া ভিডিও ঘিরেও চলছে তুমুল বিতর্ক। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2026 ফিফা বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল স্পেন, কিন্তু তা ঘিরেও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রফি হস্তান্তরের পরও তার মঞ্চ ছাড়তে না চাওয়া, স্পেনের উদযাপনের মুহূর্তের অংশ হওয়ার চেষ্টা এবং পরে সামাজিক মাধ্যমে সেই ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মূলত এদিন ফাইনালের শুরু থেকেই আলোচনায় ছিলেন ট্রাম্প। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করছিলেন। স্টেডিয়ামের বড় পর্দায় ছবি ভেসে উঠতেই দর্শকদের একাংশ তার উদ্দেশ্যে দুয়ধ্বনি দেয়। তবে তাতে বিচলিত না হয়ে ইনফান্তিনোর সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইনফান্তিনোর সঙ্গে মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেওয়ার পর স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তিনি। সাধারণত এই মুহূর্তের পর অতিথিরা মঞ্চ থেকে সরে যান, যাতে চ্যাম্পিয়ন দল নিরবিচ্ছিন্নভাবে শিরোপা উদযাপন করতে পারে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। ট্রফি নেয়ার পর স্পেনের খেলোয়াড়রা যখন ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ভিডিওতে দেখা যায় এ সময় খেলোয়াড়দের মধ্যে কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন অধিনায়ক রদ্রি সূক্ষ্মভাবে ট্রাম্পকে সরে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছিলেন, তবে এরপরও মঞ্চ ছাড়েননি তিনি। এদিকে এই পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় অস্বস্তি বাড়তে থাকে। এক পর্যায়ে ফিফা সভাপতি ইনফান্তিনো এগিয়ে যান এবং ট্রাম্পকে একপাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ট্রাম্প কিছুটা সরে দাঁড়ালেও পুরোপুরি মঞ্চ ছাড়েন না। ফলে বিশ্বকাপ জয়ের ঐতিহ্যবাহী দলীয় উদযাপনের অনেক ছবিতেই স্প্যানিশ খেলোয়াড়দের পাশে ট্রাম্পকেও দেখা যায়। অবশেষে বেশ কিছুক্ষণ পর ট্রাম্পকে সরিয়ে নিতে সক্ষম হন ইনফান্তিনো। ওই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেক পর্যবেক্ষকের মতে, আলোচনার কেন্দ্রে থাকার প্রবণতার কারণে ট্রাম্পের এই আচরণ নতুন কিছু নয়। এর আগেও ক্লাব টুর্নামেন্টের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেন তিনি। সে সময়ও তার উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল এবং চেলসি অধিনায়ক রিস জেমস তাকে সরে যাওয়ার ইঙ্গিত দিতে দেখা যায় বলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এবারের বিশ্বকাপেও একই ধরনের দৃশ্য দেখা যাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কেউ এটিকে কূটনৈতিক সৌজন্যের সীমা অতিক্রম করা আচরণ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন ট্রাম্প কেবল উদযাপনের পরিবেশ উপভোগ করছিলেন। তবে যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চে মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ উপস্থিতি সবার মাঝেই অনাকাঙ্ক্ষিত চাপ ও অস্বস্তি ছড়িয়ে দিয়েছে। এদিকে বিশ্বকাপ মঞ্চের আরও একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো এবং ট্রাম্পের মধ্যে করমর্দন না হওয়ার একটি মুহূর্ত নিয়েও চলছে নানা ধরনের আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করছেন ককরোচ জনতা পার্টি। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সোমবার দিল্লিতে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতাকর্মী। এক পর্যায়ে যন্তর মন্তরে সমবেত সিজেবি সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে জড়িয়ে পড়ে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় দিল্লি রাজ্য সরকার। এই আন্দোলনে টানা 22 দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ ও কর্মী সোনম ওয়াংচুক। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের দিল্লি। পার্লামেন্ট অভিমুখে ২০ জুলাই সোমবারের পূর্ব ঘোষিত ককরোচ জনতা পার্টি সিজেপির পদযাত্রায় হানা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে দফায় দফায়। পুলিশের অনুমতি না থাকার পরও সিজেপি সমর্থকরা দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে জড়ো হতে থাকলে শুরু হয় পুলিশের ব্যাপক লাঠিচার্জ, ছোড়া হয় টিয়ার গ্যাস। চেষ্টা চলে পদযাত্রায় অংশগ্রহণের আগ্রহীদের ছত্রভঙ্গ করার। এতে আহত হন বেশ কয়েকজন। পুলিশি দমন পীড়নেও দমে যাননি সিজেপি সমর্থকরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। পুলিশ সদস্যরা আমাকে, আমাদের বোনদের মারধর করেছে, এরপরও তারা আমাদের দমাতে পারবে না। আমি বলতে চাই, যদি আমার রক্তের এক ফোঁটাও যুব সমাজের কল্যাণে লাগে, সেজন্য আমি প্রস্তুত আছি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে এই আন্দোলন থেকে সরব না। যতবারই আমরা শান্তিপূর্ণভাবে আওয়াজ তুলেছি, ভারত সরকার আমাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করেছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমেই বলতে চাই, সরকার যদি একটি কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করে, তাহলে হাজারো কণ্ঠের জন্ম হবে। এর আগে পার্লামেন্ট অভিমুখী পদযাত্রা কর্মসূচিতে জনসমাগম ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ৫ বা তার বেশি মানুষের প্রতিবাদ মিছিলে নিষেধাজ্ঞা দেয় পুলিশ। এমনকি নিষেধাজ্ঞা না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। সমাবেশ রুখে দিতে দিল্লির মধ্য অঞ্চলে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। যদিও সকল বাধা উপেক্ষা করে পার্লামেন্ট অভিমুখী পদযাত্রা চলো পার্লামেন্ট কর্মসূচিতে সামিল হতে দিল্লিতে সমবেত হতে থাকে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতাকর্মী। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। গত মে মাসের শুরুতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হয়। পরে আবার পরীক্ষা নেওয়া হলেও মানসিক চাপে আত্মহত্যা করেন অন্তত ২০ জন শিক্ষার্থী। এর প্রতিবাদে শিক্ষা সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ২০ জন থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি। এই প্রতিবাদী কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে ২৮ জুন থেকে অনশন শুরু করেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সনম ওয়াংচুক। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ আশেপাশের অঞ্চলে রাতভর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছে ১ জন, আহত ১৯ জন। কিয়েভ মেয়র ভিতালি ক্লিসকো দাবি করেন, রবিবারে রাতের হামলায় শহরটি বেশ কয়েকটি আবাসিক ভবন, সুপারমার্কেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল হামলা ও ভবনগুলোতে আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যায়। রাস্তায় রাত কাটাতে হয় অনেককে। রাতভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীদের একাধিক ইউনিট। শুধু আবাসিক ভবন আর সুপারমার্কেট নয়, রুশ হামলার ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের বন্দর এবং বেশ কিছু জাহাজ। বেশিরভাগ ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে ইউক্রেন কর্তৃপক্ষ। রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়েছে ইউক্রেন বাহিনী। তাদের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল তৈরির অনুমতি দিবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়লে আবারও আগ্রাসী হয়ে ওঠে রাশিয়া। ইউক্রেন দুই পক্ষই বাড়তে থাকে পাল্টাপাল্টি হামলা। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।